আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের 11 অধ্যায়ের 11.2 অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটা কি? শীর্ষবিন্দু স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের ওই অধ্যায়ের বা স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যদি তোমাদের ওই অধ্যায় থেকে কোনো কোশ্চেন হয়, সেই ক্ষেত্রে এই টপিক থেকে একটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা 95%। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি থেকে যদি তোমাদের বোর্ড কোশ্চেন অথবা কোনো একটা কোশ্চেন দেয় যে কোনো পরীক্ষায়, সেক্ষেত্রে এই টপিক থেকে কোশ্চেন আসবেই বা আসেই সচরাচর। তো এই টপিক নিয়ে তোমাদের যাদের সমস্যা আছে, আশা করা যায় আজকে এই ক্লাসটা করার পর এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। তো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা এই তোমাদের সমস্যাটাকে 100% কমায় ফেলতে পারো। তো দেখো, দেরি না করে শুরু করি। তো প্রথমে কি আছে? পদ্ধতি 2 কি বললাম? শীর্ষবিন্দু স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তোমাদের পদ্ধতি 1 কিন্তু একটা ছিল, ওইটাও ক্ষেত্রফল নির্ণয় করারই, কিন্তু ওইটা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের আগে বাহুর পরিসীমা বা বাহুর দৈর্ঘ্য, তারপর পরিসীমা বা এইগুলো টাইপ বা অর্ধ ত্রিভুজ, এই জিনিসগুলো দিয়ে করতে হতো। আর এই টপিকটার মাধ্যমে বা এই কনসেপ্টের মাধ্যমে আমরা ডিরেক্ট ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য, প্রস্থ বা বাহুর দূরত্ব এগুলো কিছু নির্ণয় করার প্রয়োজন নেই। তো যখন আমরা প্রথমে তো 3টা বা 4টা একটা বিন্দু নিই, কারণ আমরা জানি 3টা বাহু ছাড়া তো আমরা কোনো ক্ষেত্র গঠন করতে পারবো না। মনে করো এখানে একটা বাহু আছে, 2টা বিন্দু যদি দেওয়া থাকে এ বি, 2টা বিন্দু দেওয়া থাকলে আমরা একটা বাহু পাবো। তো একটা বাহু দ্বারা তো আমরা কোনো ক্ষেত্রফল পাচ্ছি না, এটা জাস্ট একটা সরলরেখা হচ্ছে। তো একটা ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের মিনিমাম 3টা বাহু লাগবে। এরকম একটা মনে কর 3টা বাহু, সেই ক্ষেত্রে আমাদের বিন্দু লাগবে কয়টা? 3টা। তো 3টা বা 4টা যে কোনো একটা কিছু দিয়ে বোঝাই দিলে আশা করি বুঝতে পারবা, কারণ সব কিছু নিয়ম, সবগুলো নিয়ম একই। তো মনে করি প্রথমে আমরা 4টা বিন্দু নিই। বিন্দুগুলো হচ্ছে এ অফ, মনে কর এ অফ কত নিবা? 4, 5। বি অফ ধরো 3, 7। তারপর ধরো সি অফ -1, 5। আর একটা লাস্ট নাও কত? ডি, মনে করো ডি নাও, ডি অফ -2, 3, -3। আমি কিন্তু বিন্দুগুলো ইচ্ছা মতো নিছি, কিন্তু তোমাদের বইয়ে এগুলো নিয়ে বা নির্দিষ্ট বিন্দু নিয়ে অঙ্ক আছে, সেগুলো ট্রাই করবা। নিয়ম সবগুলো একই মোটামুটি, তোমরা চাইলে ইচ্ছা মতো বিন্দু নিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইরকম অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমি যেহেতু 4টা বিন্দু নিচ্ছি, তার মানে কি এখানে একটা চতুর্ভুজ তৈরি করবে। 4টা বিন্দু আছে, চতুর্ভুজ। যদি আমাদের 3টা বিন্দু থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি পাইতাম? ত্রিভুজ পাইতাম। আবার যদি 5টা থাকতো, সেই ক্ষেত্রে বহুভুজ। 6টা থাকলে কি? ষড়ভুজ বা বহুভুজের দিকে চলে যেত। তো যেগুলো বিন্দু দিয়ে থাকে কোনো সমস্যা নেই, সর্বনিম্ন আমাদের 3টা বিন্দু তো দেওয়া থাকতেই হবে, মাস্ট বি, কারণ 3টা বিন্দু ছাড়া আমরা ক্ষেত্রফল বা ক্ষেত্র নির্ণয় করতে পারি না। তো এই 4টা বিন্দু আমাদের প্রথম কাজ হচ্ছে একটা চতুর্ভাগে বসানো। চতুর্ভাগ তো আমরা চিনি সকলেই, গ্রাফ পেপারে 4টা ভাগ করার পর প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো এটা আমাদের কি? প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, আর একটা চতুর্থ। তো প্রথম চতুর্ভাগে আমরা কি জানি? প্রথম চতুর্ভাগে 2টাই প্লাস প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কি হয়? প্লাস মাইনাস। এগুলো আমাদের সকলের জানা। তো এখন যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলো আমরা সেই চতুর্ভাগে বসাবো। এখন কেন বসাবো সেটা আমি একটু পর বলতেছি। তো দেখো, প্রথমে কত আছে? 4, 5। তার মানে কি? এই প্রথম চতুর্ভাগে মনে করো এটা 1, 2, 3, 4 এখানে আসলো, তার 5 ঘর উপরে। তাহলে এটা কত হচ্ছে? 4, 5। ওকে। তারপর কত আছে? 3, 7। তার মানে কি? এটা প্রথম চতুর্ভাগে, মনে করো এখানে 3, এখানে হচ্ছে 7। মনে করো আনুমানিক চিত্র, কোনো সমস্যা নেই। 3, 7। তারপর কত আছে? দেখো -1, 5। তার মানে এটা কোন চতুর্ভাগে যাবে বলো? -1, 5 আছে, তার মানে এটা কোন চতুর্ভাগে যাবে? তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে মনে করো -1 আর এখানে 5 এখানে। ওকে, -1, 5। লাস্ট ওয়ান কত আছে? -2, -3। তার মানে কি? কোন চতুর্ভাগে এটা? মাইনাস মাইনাস এই ঘরে। তাহলে এটা হচ্ছে -2, -3। ওকে, এটা নিয়ে কারো কোনো সমস্যা? বিন্দু বসানো নিয়ে কারো কোনো সমস্যা? এখন এই 4টা বিন্দু আমরা যোগ করে দিই। তাহলে 4টা বিন্দু যোগ করে দিলে আমরা কী পাচ্ছি দেখি? এইটা 2টা, এই দিক দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে। দেখো একটা কিন্তু আমার চতুর্ভুজ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, একটা কিন্তু ক্ষেত্র তৈরি হয়ে গেছে।
এটা কি ছিল a অফ 4 5, এটা ছিল b, এটা হচ্ছে c, আর এটা হচ্ছে d। ওকে, এখন বিন্দুগুলো স্থাপন করার পর আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কেন ঘোরাবো? কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে আমরা যে সমাধানটা করব সেখানে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যখনই তুমি ইচ্ছা মতো ঘোরাবা, মনে করো এখানে একটা বিন্দু নিছো, সি এর পর তুমি এ নিছো, তারপর হচ্ছে বি এর পর তুমি ডি নিছো, সেই ক্ষেত্রে অ্যান্সারগুলো ভুল আসার সম্ভাবনা থাকে বা অন্যরকম অ্যান্সার আসার সম্ভাবনা থাকে। তো এর আদর্শ নিয়ম হচ্ছে বিন্দুগুলো আগে বসানোর পর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর পর আমরা যেটা পাবো সেটা। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে যে বিন্দুটা আগে আসবে সেটা আগে লিখতে হবে, তারপরেরটা পর্যায়ক্রমে এভাবে লিখতে হবে। তো দেখো প্রথমে আমাদের কি আছে? এ আছে, তারপর বি আছে, তারপর সি আছে, তারপর ডি আছে। ওকে, এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ডিরেক্ট বিন্দু দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, সূত্রের হাফ, মডুলাস অফ x1 y1, তারপর x2 y2, x3 y3, x4 y4। এখন এইভাবে যতগুলো তোমার বিন্দু দেওয়া থাকবে, যেহেতু আমাদের এখানে 4টা বিন্দু দেওয়া আছে সেহেতু আমি 4টা পর্যন্ত লিখলাম। এখন তোমাদের কোনো একটা অঙ্ক যদি 5টা দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি x5 y5, 6টি দেওয়া থাকলে x6 y6 এরকম করে লিখবা। তো লেখার পর আরেকটা কি কাজ, আমাদের মনে করো 4টা বিন্দু দেওয়া আছে, তো একটা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু, 4টা বিন্দু, তো 4টা স্থানাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে 4টা স্থানাঙ্কের ক্ষেত্রে আমি x4 পর্যন্ত লিখলাম। লেখার পর আমাদের প্রথমে কি ছিল? x1 y1, এই x1 y1টাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, আর সবার লাস্টে আবার লিখতে হবে x1 y1। বুঝতে পারছো? আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। দেখো আবার বলতেছি আমি, প্রথমে কি আছে? x1 y1 অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক, তারপর হচ্ছে x2 y2 অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক, x3 y3 অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক, তারপর কি আছে? x4 y4 অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক। 4টা স্থানাঙ্ক স্থাপন করার পর আমরা প্রথমে যে স্থানাঙ্ক নিয়েছিলাম x1 y1 সেটা আবার সবার লাস্টে লিখছি। ঠিক আছে, তো এখন মানগুলো বসায় দাও। কি হচ্ছে দেখো, হাফ। ওকে, x1 মান কত ছিল? 4 5, তারপর কত আছে দেখো 3 7, 4 5 3 7, তারপর কত আছে? -1 5 -2 -3 এবং লাস্টে কত লিখবো? 4 5। ওকে, তারপরে দেখো এখন কি করবা? x1 এর সাথে y1 এটা গুণ, x2 এর সাথে y3 গুণ, x3 এর সাথে y4 এর গুণ, x4 এর সাথে আবার y5 এর গুণ, x4 এর সাথে আবার y1 যেটা থাকবে সেটা গুণ। আবার একইভাবে নিচ দিক থেকে x1 এর সাথে এইটা গুণ, y1 এর সাথে y2 এর সাথে এইটা গুণ, y3 এর সাথে এইটা গুণ, y4 এর সাথে এইটা গুণ। ওকে, তো আমাদের এখানে একটু ভালো করে লিখি, কলমের কি হচ্ছে, একটু আগে ভালো লিখলো এখন আবার সমস্যা করতেছে। -2 4 5 7 5 3 5। তো দেখো তাহলে কি বললাম? x1 এর সাথে y2 গুণ, x2 এর সাথে y3 গুণ, x3 এর সাথে y4 গুণ, তারপর x4 এর সাথে লাস্টে যেটা থাকবে সেটা আর গুণ বা এ ক্রস গুণের মতো। আবার y1 এর সাথে x2 গুণ, y2 এর সাথে x3 এর গুণ, y3 এর সাথে x4 এর গুণ, আবার y4 এর সাথে x1 এর গুণ। দেখুন সেই অনুযায়ী আমরা গুণগুলো করে দেখো কি হচ্ছে। হাফ মডুলাস হবে। এই মডুলাস দেওয়ার কি কারণ আছে বলো? এই মডুলাস দেওয়ার কি কারণ আছে তোমাদের মধ্যে কে জানো একটু বলো, আমি এটা লাস্টে বলে দিচ্ছি। দেখো তাহলে 4 7 কত হচ্ছে? 28 প্লাস 3 5 15 প্লাস -1 -3 গুণগুলো কত হচ্ছে? -3 হয়। তার প্লাস সূত্রে কি আমাদের প্লাস ছিল, কিন্তু প্লাসে মাইনাসে আবার কি মাইনাস হয়ে যায়, সেই জন্য একবার লিখলাম। -2 আর 5 কোনগুলো কত হচ্ছে?
10, ওকে। তারপর দিবে সূত্রের মাইনাস দেওয়ার পর একটা ব্র্যাকেট দাও। এখন আবার এখান থেকে y1 এর সাথে x2 গুণ, তাহলে কত হচ্ছে 3 5 15, 3 5 15। তারপর কত হচ্ছে দেখো 7 দিয়ে আবার -1 গুণ করলে কত হচ্ছে 7 কে -7। তারপর কত হচ্ছে দেখো 5 এর সাথে -2 গুণ করলে কত হচ্ছে -10। 3 এর সাথে 4 গুণ করলে 3 4 +12। কলমের কালি মেবি শেষ হয়ে গেছে না কি হয়েছে দেখি, আমি এইটা করার পর এই বিষয়টা দেখতেছি। তো দেখো 4 7 28, 3 5 15, 3 1 কে 3, 5 2 10, মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপর 3 5 15, 7 1 কে 7, 5 2 10, 3 4 12, ওকে। দেওয়ার পর লাস্টে যে মডুলাস ছিল সেটা দিয়ে দিলাম। এখন এটা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে সেটা করো, হাফ 28 আর কি আছে 28 আছে যোগ 15 আছে যোগ, তাহলে 28 এর সাথে 15 যোগ করলে কত হচ্ছে 28 আর 15 যোগ করো কত হচ্ছে 30 43 থেকে 3 বাদ দাও কত হচ্ছে 43 থেকে 3 বাদ দিলে আমাদের হচ্ছে 40 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে 30। মডুলাস অফ 30 মাইনাস দাও, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস মানে কত হচ্ছে 7 এবং 10 আছে, তাহলে -17। আচ্ছা আমাদের এখানে তো -3 ছিল, আমি তো কলমে কালির জন্য বোঝা যাচ্ছে না কিছু। তো এখানে কত ছিল -3, ওকে। এখানে -3 ছিল 15। এখন তাহলে কত হচ্ছে দেখো মাইনাসে +3 হয়ে যেত, সরি +3, 5 2 10 -10, তাহলে এখন কত হচ্ছে 28 31 46, ওকে। এখন দেখো আর এখানে তাহলে কত হচ্ছে 3 4 12, -12 হইতো, -3 4 12 -12। তো দেখো এখন কত হচ্ছে, তাহলে 28 আর 15 যোগ করলে কত হচ্ছে 43, আর 3 যোগ করলে 46, 46 সাথে 10 বাদ দিলে আমাদের 36, ওকে। এখন এখানে কত হচ্ছে 7 এবং 10 যোগ করলে 17, 17 এর সাথে 12 যোগ করলে কত হচ্ছে 29, 29 এর থেকে 15 বাদ দেয় এখন, তাহলে কত হচ্ছে 29 এর থেকে 15 বাদ দিলে 14, -14, মাইনাসে আর মাইনাসে যোগ করলে কত হচ্ছে +14। তারপর এখন কি হবে দেখো হাফ, ওকে। 36 আর 14 গুণ যোগ করলে কত হয় 36 আর 14 যোগ করলে 50 হয়। দেখো এখন কিন্তু আর মডুলাস আমি লিখতেছি না, এখন 50 2 দিয়ে ভাগ দেওয়ার পর কত হচ্ছে 25 বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এখন কলমে কালি না থাকার কারণে এখানে লেখাগুলো একটু স্পষ্ট হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিও। এখন দেখো মডুলাসের বিষয়টা আসি। মডুলাস আমরা কেন দিচ্ছি, একটা ক্ষেত্রফলের মান যখন আমরা নির্ণয় করবো সেটি কি কখনো ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে না। তো নেগেটিভ না নিয়ে আসার কারণে আমরা এখানে মডুলাস ইউজ করতেছি। মডুলাসের একটা নিয়ম আছে, মনে করো মডুলাসের মধ্যে যদি তোমার মাইনাস কোনো মান থাকে, -3 আছে মডুলাসের মধ্যে, সেই ক্ষেত্রে সেই মানটা আমাদের প্লাস হয়ে যায়, +3 হয়ে যায়। আবার মডুলাসের মধ্যে মনে করো 5 একটা মান আছে, সেই ক্ষেত্রে এটা শুধু 5ই হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। তো মডুলাসের মধ্যে আমাদের যদি ঋণাত্মক কোনো মান থাকে সেই ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি মডুলাস থাকার কারণে ধনাত্মক হয়ে যায়। আশা করি এরকম টাইপের অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করবা এবং এই টপিকটা নিয়ে একটু হলেও বুঝতে পারছো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।